সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভার্বের উপর। ভার্বের আইডেন্টিফিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনার বিসিএস পরীক্ষা বলেন, এডমিশন টেস্ট বলেন, বিভিন্ন জব এক্সাম বলেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে আজকের ক্লাস। আপনি যদি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে আপনি কিভাবে গ্রামারের সামনের দিকে এগিয়ে যাবেন? আপনি কিভাবে বুঝবেন? আপনি কখনোই বুঝতে পারবেন না যদি আপনার এই সকল ভার্ব সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে। আপনি খাতায় লিখবেন কিভাবে? হ্যান্ডরাইটিং আপনি ঠিক করবেন কোত্থেকে? আপনি কখনোই ঠিক করতে পারবেন না আপনার যদি এই ভার্ব গুলো সম্পর্কে আইডিয়া না থাকে, অর্থাৎ বাক্যে ভার্ব গুলো কোথায় বসে, অথবা বাক্য থেকে ভার্ব গুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, সেই সম্পর্কে হচ্ছে আপনার ধারণা থাকতে হবে, তাহলে আপনি পারবেন কোত্থেকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা প্রথমত আমরা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব নিয়ে আলোচনা করি। ধারাবাহিকভাবে তার আমরা প্রত্যেকটা ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথম হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। প্রথম কথা হচ্ছে যে কি ট্রান্সিটিভ ভার্ব, আমরা যদি একটু খেয়াল করি। হ্যাঁ, আমাদের প্রথমে হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আমরা যদি এখান থেকে একটু খেয়াল করার চেষ্টা করি, ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে এই বিষয়টা আপনাকে আপনাকে জানতে হবে। যে ভার্বের পর যে ভার্বের পর অবজেক্ট থাকে সেই ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলে। এখন দেখেন, আপনি যদি এখন অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য না বুঝেন, তাহলে আপনি তো ট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না। এই জন্য আপনাকে, আমাদের আগের একটা ভিডিও আছে ভার্বের প্রকারভেদ, ভার্ব কত প্রকার ও কি কি, ওখানে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়েও আলোচনা করেছি। আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। ওকে, যেমন আমরা যদি এখানে কিছু এক্সাম্পল খেয়াল করি, দেখেন হি প্লে ফুটবল, সে ফুটবল খেলে। দেখেন যে হি, সে কিন্তু ফুটবল নয়, তার মানে নির্দ্বিধায় ফুটবলের এখানে একটা অবজেক্ট। ওকে, আমরা ট্রান্সিটিভ ভার্বের আরো দুইটা সংজ্ঞা খেয়াল করবো এখানে। যেমন যে ভার্ব তার কাজ সম্পাদনের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব তার কাজ সম্পাদনের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল, সেই ভার্বটাকে আপনি বলবেন যে কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা আরেকটা সংজ্ঞা খেয়াল করি। ভার্ব, অর্থাৎ যে ভার্বকে হুম হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই ভার্বটাকে আপনি কি বলতে পারেন? ট্রানজিটিভ ভার্ব বলতে পারেন। দেখেন, এত সংজ্ঞা টঙ্গা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু ওই এক প্রথম সংজ্ঞাটাই মুখস্থ করবেন, অর্থাৎ প্রথম সংজ্ঞাটা আপনার জানার চেষ্টা করবেন, জেনে রাখার চেষ্টা করবেন, যেটা হচ্ছে গিয়ে কি, যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। আপনি এটা শুধু মুখস্থ করলে হবে, আর বাকি দুইটা করতে হবে না। দেখেন, ট্রান্সিটিভ ভার্ব নির্ণয়ের টেকনিক হচ্ছে গিয়ে দুইটি। আপনি ট্রান্সিটিভ ভার্ব কিভাবে আইডেন্টিফাই করবেন, এই জন্য আপনাকে দুইটি টেকনিক ফলো করতে হবে। টেকনিক নাম্বার ওয়ান কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট থাকবে, ভালো কথা। এরপরে যদি মানে শব্দ থাকে, শব্দের পরে যদি অবজেক্ট থাকে, তখন এই মাঝখানের ভার্বটা হচ্ছে গিয়ে ট্রান্সিটিভ ভার্ব। ওকে, যেমন এখানে লেখা আছে আই রিড আ বুক, তার মানে হচ্ছে আ বুক, এটা হচ্ছে একটি অবজেক্ট। আর এখানে রিডটা হচ্ছে কি একটি ট্রান্সিটিভ ভার্ব। দেখেন, আরেক জায়গায় রিড কে দেখে আপনি লাভ দিয়ে উঠবেন না যে আরে এটা তো হচ্ছে গিয়ে ট্রান্সিটিভ ভার্ব। আপনাকে ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ আইডেন্টিফাই করতে গেলে আপনাকে সাবজেক্ট অবজেক্ট খেয়াল করতে হবে। আপনি ভার্ব দেখে লাভ দিলে হবে না, তো আপনাকে এটা খেয়াল করতে হবে। ওকে, ট্রান্সিটিভ ভার্বের আরেকটা স্ট্রাকচার হচ্ছে যে গ্রুপ ভার্ব গুলোকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়ে থাকে। এটা তো 99% মানুষই জানে না, মানে 99 বললেও ভুল হবে। তো আমার মনে হয় 100% মানুষ এখনো ভালো করে জানে না যে গ্রুপ ভার্ব গুলোকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। দেখেন, এই নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি যে গ্রুপ ভার্ব যুক্ত হচ্ছে গিয়ে ভার্ব নিয়ে আপনার বাক্য তৈরি হয়েছে, এবং ওই বাক্যটাকে ওরা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ করতে বলছে। অর্থাৎ অর্থাৎ ভয়েস চেঞ্জের বাক্যগুলোতে গ্রুপ ভার্ব ব্যবহার করছে। এখন তো ছাত্রছাত্রীদের তো মাথা খারাপ, কিরে আশ্চর্য ব্যাপার, এই হচ্ছে গিয়ে এই এই ধরনের ভয়েস চেঞ্জের বাক্য তো জীবনেও দেখিনি। কারণ আমরা তো ওই যে হচ্ছে বাপদাদার সম্পত্তি আছে আমাদের, কি কি আছে, আইট রাইস, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কি বলে যে হানি টেস্ট সুইট, এগুলো শিখে অভ্যস্ত। আমরা তো একটু ডিপলি চিন্তা ভাবনা করি, এই জন্য আপনারা তখন
এটা অ্যাডভান্স, এটা কোনো বইয়ে নাই, বইয়ের বাইরে আসছে ওরকম চিন্তা ভাবনা করে কেউ আন্তাজে দাগাই দিয়ে আসে, আর কেউ তো না দাগিয়ে চলা আসে। আপনাকে দেখেন, আপনি প্রত্যেকটা টপিকসে কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, আপনাকে ভালো করে চিন্তা ভাবনা করে পড়াশোনা করতে হবে। দেখেন, গ্রুপ ভার্ব গুলোকেও কি বলা হবে? ট্রান্সিটিভ ভার্ব বলা হবে। এখন যাদের গ্রুপ ভার্ব সম্পর্কে আইডিয়া নেই, আমাদের চ্যানেলে গ্রুপ ভার্ব সম্পর্কে ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন, অথবা আপনি বাজারে প্রতিযোগিতামূলক যে বইগুলো আছে তার থেকে গ্রুপ ভার্ব গুলিকে খুব ভালো করে হচ্ছে আপনি শিখতে পারেন। দেখেন, আমি যে বইগুলো স্টাডি করে বুঝতে পেরেছি, বাংলা ভাষাভাষীর মধ্যে মাস্টার বইয়ের বিকল্প আমি আমাদের দেশে এখনো আমার চোখে পড়ে নাই। যদি আপনাদের চোখে পড়ে থাকে, আপনারা আমাকে জানাবেন। যেমন আমি অ্যাপেক্স পড়ে দেখেছি, কম্পিটিটিভ এক্সাম পড়ে দেখেছি, হচ্ছে কি আপনার এই ধরনের আরো অনেকগুলো বই পড়ে দেখেছি, কিন্তু মাস্টার ওয়ান অফ দ্য বেস্ট, মাস্টারের বিকল্প নেই। আপনারা মাস্টার থেকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা ট্রান্সিটিভ ভার্ব দেখে ফেললাম। এবার আমরা হচ্ছে গিয়ে কিছু গ্রুপ ভার্বের দেখার চেষ্টা করি। যেমন এখানে লেখা আছে লাভ এট হবে, লুক ইনটু হবে, রান থ্রো হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার আস্কড ফর হবে, তারপরে হচ্ছে টক অ্যাবাউট হবে, এরপরে হচ্ছে আপনার উইশ ফর হবে, কল অন হবে। দেখেন, পরীক্ষায় যত জায়গায় প্রশ্ন আসছে এই ভার্বগুলো থেকে আসছে। আমি এগুলো গবেষণা করে হচ্ছে বের করে আপনাদেরকে এখানে নোট করে, অর্থাৎ আমার স্টুডেন্ট গুলো আমি যখন অনলাইনে বেস পড়াই, তখন হচ্ছে এগুলো হচ্ছে আমার মূলত আমি আমার অনলাইনে বেস পড়ানোর আমার স্টুডেন্টদের শিট এগুলো তাদের জন্য করা হয়েছিল। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, বিনা পয়সায় আপনাদেরকে হচ্ছে গিয়ে শীট গুলো আমি দিয়ে থাকবো। তবে এই শীটের মধ্যে যদি বানান কোথাও কোনো কিছু ভুল থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে অথবা আমাকে মেসেজ করলে যে ভাই আপনার এখানে এই ভুলগুলো আছে, সংশোধন করে, আমি নির্দ্বিধায় এগুলো সংশোধন করে নিব। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা নোট এখানে খেয়াল করবো, যেমন ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে, আপনাকে খেয়াল করতে হবে। তাহলে ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। আপনাকে এখান থেকে ট্রান্সিটিভ ভার্বের এই এই ছোট্ট একটা নোট মাথায় রাখতে হবে। দেখেন, কোয়াসিভেসিভ ভার্বের আবার ভয়েস চেঞ্জ হবে। কিছু কোয়াসিভেসিভ ভার্ব আপনি এখানে খেয়াল করেন, যেমন বয়েল, স্মেল, হচ্ছে গিয়ে বিল্ড, ফিল, তারপর টেস্ট, এগুলোকে কোয়াসিভেসিভ বলা হয়। আসলে মূলত এগুলোকে কেন কোয়াসিভেসিভ বলা হয়, সেগুলো হচ্ছে আমরা যখন কোয়াসিভেসিভ নিয়ে আলোচনা করব, বিস্তারিত ভয়েস চেঞ্জ নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা বিস্তারিত ওখানে আলোচনা আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা কিছু ট্রান্সিটিভ ভার্বের উদাহরণ আছে। তাহলে আপনারা এখন অটোমেটিক্যালি ট্রান্সিটিভ ভার্ব চিনে যাবেন। কেন চিনে যাবেন বলেন তো? কারণ ট্রান্সিটিভ ভার্বের পরে তো রে ভাই অবজেক্ট থাকে। তাহলে এটা চিনার তো এটা চিনতে তো কোনো সমস্যা নাই। আর হচ্ছে গ্রুপ ভার্ব গুলো ট্রান্সিটিভ ভার্ব হয়, দুইটা সূত্র। কি কি? ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্ট থাকবে, আর গ্রুপ ভার্ব গুলো ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট থাকে সেটা ট্রান্সিটিভ ভার্ব, আর গ্রুপ ভার্ব গুলোকেও ট্রান্সিটিভ ভার্ব বলা হবে। আমরা হচ্ছে গিয়ে এবার ইনট্রান্সিটিভ ভার্ব গুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক ইনট্রান্সিটিভ ভার্ব গুলোর মধ্যে কি কি আছে। দেখেন, ইনট্রান্সিটিভ ভার্ব গুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, যে ভার্বের পর অবজেক্ট থাকে না সেই ভার্বটাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলা হয়ে থাকে। তার মানে কি, যে ভার্বের পরে কি কি থাকে না, কি থাকে না, যে ভার্বের পরে কি থাকে না, অবজেক্ট থাকে না, সেই ভার্বটাকে কি বলা হয়ে থাকে? ইনট্রান্সিটিভ ভার্ব বলা হয়ে থাকে। এখন অনেকে মনে করতেছে, আরে অবজেক্ট না থাকলে তো কমপ্লিমেন্টও থাকতে পারে। জি না, কমপ্লিমেন্টও এখানে থাকবে না। কেমন? আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইনট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্টও থাকে না, কমপ্লিমেন্টও থাকে না, এটা আপনাকে শিওর হয়ে যেতে হবে। এই জন্যই তো পরীক্ষায় ভুল করে আসেন। কি বলছি আপনাদেরকে, যে ইনট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্টও থাকবে না, হারাম হারাম, তারপর হচ্ছে কমপ্লিমেন্টও থাকবে না, হারাম। কেমন? তাহলে ইনট্রান্সিটিভ ভার্বের পরে কিটা থাকে? ইনট্রান্সিটিভ ভার্বের পরে অনেক সময় কিছুই থাকে না, আবার অনেক সময় হিয়ার দেয়ার থাকে, হচ্ছে আর আরো আরো কিছু কিছু থাকে। কি কি থাকে সেটা হচ্ছে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফিকেশনের টেকনিকটা যখন এখন পড়বো তখন আমরা শিখবো। কেমন? ওকে, দেখেন এখানে দেখেন, শি স্লিপস, এখানে কিচ্ছু নাই। ওকে, যেমন হচ্ছে মালেক কাম হেয়ার, এখানে হেয়ার আছে। রিনি গো দেয়ার, এখানে দেয়ার আছে। ওকে, তাহলে আমরা একটু যদি ইন্ট্রান্সিটিভ ভার্বের আইডেন্টিফিকেশনটাকে খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখবো আমাদেরকে এখানে দুইটা টেকনিক ফলো করতে হবে। দুইটা টেকনিক কি কি? একটা হচ্ছে গিয়ে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না, হেয়ার দেয়ার থাকে। আর একটা হচ্ছে যে অনেক সময় হেয়ার দেয়ারও থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র ভার্বটা ভার্ব পর্যন্ত বাক্যটা শেষ হয়ে যাবে। যেমন আপনি খেয়াল করেন, দা বয় স্লিপস, এখানে স্লিপস এর পরে আর কোনো কিছু নাই দুনিয়ার, এতটুকু শেষ বাক্য। এই তখন আপনি স্লিপসটাকে হচ্ছে গিয়ে কিতাব কি বলবেন এটাকে, এখানে এটাকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলবেন। দেখেন,
হচ্ছে কি আমি কিছুদিন আগে কোন একটা জব সলিউশনের মধ্যে দেখছিলাম, এখানে এটাকে ওরা হচ্ছে কি বক্কর চক্কর বলে রাখছে, এটা ভুল আছে। আপনারা, আমি জব সলিউশনটার নাম বললাম না, আপনারা যখন পড়বেন ওখানে দেখবেন যে এটা উত্তরটা ভুল দেওয়া আছে, আপনারা ওটাকে ইন্ট্রান্সিটিভ করে নেবেন। দেখেন, আপনি যদি এটার মাস্টার বই খুলেন দেখবেন যে ইনশাল্লাহ এখানে উত্তরটা ওখানে ঠিক দেওয়া আছে আপনি। ওকে, তারপর হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফিকেশন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা যেটা আমরা ভুল করে বসে থাকি, হচ্ছে গিয়ে সেটা আমরা একটু দেখবো এখন। দেখেন, খেয়াল করেন, ইন্ট্রান্সিটিভ ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে এটা, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভালো কথা থাকবে, তারপরে হচ্ছে একটা ভার্ব থাকবে থাকবে এরপরে অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকতে পারে। তার মানে হচ্ছে গিয়ে কি, প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে একটা শব্দ থাকবে, এরপরে হচ্ছে অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকবে। কেমন? তাহলে এই যে সাবজেক্ট এবং অ্যাডভার্ব এবং প্রেপোজিশনের মাঝখানে যে শব্দটা বসবে, এই শব্দটাকে আপনি ইন্ট্রান্সিটিভ ভার্ব বলবেন। দেখেন, এইটা পরীক্ষায় আসবে, আল্লাহর হস্তে এই এই জিনিসটা আপনি মুখস্থ করার চেষ্টা করেন আর যাই করেন লেখেন, কিন্তু বাসায় প্র্যাকটিসটা করবেন, তাহলে হচ্ছে আপনি একটু ভুল করবেন না। যেমন যদি আপনি এখানে একটু খেয়াল করেন, হচ্ছে কি আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে একটা এক্সাম্পল যদি দেখেন, দেখেন হি বার্নড উইথ শেম। খেয়াল করেছেন? এই দেখেন প্রেপোজিশন আছে, অর্থাৎ আপনি এটা 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 আপনি শিখে ফেলবেন, ছোটস্থ মুখস্থ করে ফেলবেন। তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে গিয়ে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট থাকে না, কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে হিয়ার দেয়ার থাকে, আবার অনেক সময় কিচ্ছু থাকে না, আবার অনেক সময় অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকে। আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে লাউড, এই যে এখানে দেখেন দ্য বেল, তারপর হচ্ছে কি রিং লাউডলি। কেমন? ওকে, এটা হচ্ছে গিয়ে আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, দ্য ট্রেন স্টপ সাডেনলি। তার মানে দেখা যায় এখানে অ্যাডভার্ব আছে। কি কি বুঝতে পারতেছেন আপনারা? একবারে পানির লাইন সহজ। দেখেন, শুধু মনে রাখবেন যে কি কি মনে রাখবেন আপনারা, যে ইন্ট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফিকেশনের জন্য আমাকে দুইটা সূত্র মাথায় রাখতে হবে। সূত্র নাম্বার এক, এই ভার্বের পরে জীবনে অবজেক্ট থাকবে না, এই ভার্বের পরে হিয়ার দেয়ার থাকবে, অথবা এই ভার্বের পরে অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকবে। আর ট্রান্সিটিভ ভার্ব কেমনে চিনবেন আপনি? ট্রান্সিটিভ ভার্ব চেনা তো আরো সহজ। সেটা হচ্ছে এই ভার্বের পরে অবজেক্ট 100% থাকবে। কেমন? তখন আপনি চোখ বন্ধ করে এটাকে ট্রান্সিটিভ বলবেন। আর যখন অবজেক্ট থাকবে না, আপনার হচ্ছে হিয়ার দেয়ার থাকবে অথবা প্রেপোজিশন থাকবে, তখন এটাকে আপনি চোখ বন্ধ করে, আল্লাহর রাস্তে চোখ বন্ধ করে হচ্ছে এটাকে আপনি ইন্ট্রান্সিটিভ দিয়ে আসবেন। ওকে, এরপরে হচ্ছে কি আমরা এখানে লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষা দেখলাম কিছু, হয়তো এই বছরের আগের বছর, হচ্ছে গিয়ে মানে গেছে বছর, এই বছরের আগের বছরে হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব থেকে তারা প্রশ্ন ধরে বসে থাকছে। আর এটা নাকি দুনিয়ার কোনো বইয়ে নেই, অথচ এটা সব বইয়ে ছিল এই এক্সাম্পলটা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে লিঙ্কিং ভার্ব আমরা কিভাবে চিনবো, দেখেন। লিঙ্কিং ভার্বের আরো অনেক ধরনের নাম আছে, এই নামগুলো হতে পারে লিঙ্কিং ভার্বের। যেমন যে ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে তাকে লিঙ্কিং ভার্ব বলে। তার মানে এবার বুঝছেন তো যে লিঙ্কিং ভার্ব কিভাবে মানুষের চিনে, কমপ্লিমেন্ট কোথায় কাজে লাগে। কমপ্লিমেন্টটা কাজে লাগে যে লিঙ্কিং ভার্বের জায়গায়, অর্থাৎ আপনি যে লিঙ্কিং ভার্ব আইডেন্টিফাই করতে চান, তখন না আপনাকে এই যে কমপ্লিমেন্ট গুলোকে কাজে লাগবে। তার মানে এখন আমরা তো মাঝে মধ্যে মনে করি কি কমপ্লিমেন্ট কোন কাজে লাগে, এই যে এই কাজগুলোতে লাগে আর কি। তো আপনি যদি এগুলো ভালো করে শিখেন, আপনি যদি ভালো করে মনে রাখার চেষ্টা করেন, তাহলে না আপনি ভাই এখান থেকে আনসার করে আসতে পারবেন পরীক্ষা, নাহলে তো আপনি পারবেন না কখনো। তাহলে আমরা কি বুঝলাম লিঙ্কিং ভার্ব কিভাবে বুঝবো? অর্থাৎ লিঙ্কিং ভার্ব বোঝার আহ, আমাদের টেকনিকটা হচ্ছে, আপনি একটা টেকনিকই মনে রাখতে পারেন, যেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকবে, অথবা যে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে সেই ভার্বটাকে হচ্ছে গিয়ে আপনি লিঙ্কিং ভার্ব ভার্ব বলবেন। কেমন? দেখেন, এমনিতে সাধারণত ভার্বের পরে কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ বসতে পারে না, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। আরে বাজি, কমপ্লিমেন্ট বসবে যে লিঙ্কিং ভার্বের পরে, আর কমপ্লিমেন্টের পূর্বে যে ভার্বটা থাকবে তার নাম হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে আমাদের মূল কথা, আমরা এখান থেকে এটা মনে রাখবো। যেমন আমরা খেয়াল করি, এখানে লেখা আছে হি ওয়াজ ম্যাড। তার মানে আমরা এখানে বুঝে গেলাম যে হি সেই ম্যাড, তার মানে ম্যাডটা এখানে একটা কমপ্লিমেন্ট। নির্দ্বিধায় চোখ বন্ধ করি
এখানে হচ্ছে গিয়ে ওয়াজটা হচ্ছে কি একটি লিঙ্কিং ভার্ব। আর একটা প্রবলেম কি জানেন আমাদের, আমরা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে আমরা মানে পার্থক্য বুঝি না। আরে বা যে লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে আপনাদের কনজাংশন, আর লিঙ্কিং ভার্ব তো ভার্বেই, প্যাঁচ লাগানো যাবে না। লিঙ্কিং ভার্ব এক জিনিস, লিঙ্কিং ওয়ার্ড আরেক জিনিস, আরেকটা বিষয়। কেমন? আপনাদেরকে এখান থেকে এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, তাহলে না আপনি পারবেন। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব আইডেন্টিফিকেশনের দুইটা টেকনিক খেয়াল করব। সেটা হচ্ছে গিয়ে কি, সাবজেক্ট থাকবে ভালো কথা, তারপরে কমপ্লিমেন্ট থাকবে, মাঝখানে শব্দটা হবে যে কি লিঙ্কিং ভার্ব, অথবা সাবজেক্ট থাকবে আর শেষে অ্যাডজেক্টিভ থাকবে, সেটা হবে কি মাঝখানে ভার্বটার নাম হবে কি লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে আমরা কিছু লিঙ্কিং ভার্ব খেয়াল করব, ইনকোহেটিভ ভার্ব। এখানে যদি দেখেন, আমরা যদি এখানে কিছু লিঙ্কিং ভার্ব খেয়াল করব, সেটা হচ্ছে বি, বিকাম, তারপর সেভ, রিমেইন, অ্যাপিয়ার, তারপর হচ্ছে মেক, গ্র, রিড, টেস্ট, ফিলস। দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে রিড আছে, আমরা কিন্তু হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্বে রিড পড়ে আসছি। আমি বারবার বলি, কোন ভার্বকে কি নামে ডাকা হবে, আপনি কোন ভার্বকে ট্রান্সিটিভ বলবেন, কোন ভার্বকে ইন্ট্রান্সিটিভ বলবেন, কোনটাকে লিঙ্কিং বলবেন, এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশের উপরে। কেমন? আপনাকে কোন ভার্বকে আপনি কোন নামে রাখবেন, আপনি যদি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট না জানেন, তাহলে তো আপনার কাছে সব সমান মনে হবে। এই জন্য আপনি ওগুলো চিন্তা করে আসবেন, পড়ে আসবেন, ভিডিও দেখে আসবেন, প্র্যাকটিস এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন, বারবার শেখার চেষ্টা করবেন। আর নিজে মনে রাখতে না পারলে আরেকজনকে শেখানোর চেষ্টা করবেন, তাহলে না আপনাদের হচ্ছে গিয়ে মনে থাকবে। ওকে, যেমন হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি, যেমন ইট ইজ গ্রোয়িং ডার্ক, খেয়াল করে থাকেন, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে এখানে গ্রোয়িংটা কি, আপনারা এখন বলে দিন, কমেন্ট সেকশনে জানান গ্রোয়িংটা এখানে কোন ভার্ব হিসেবে বসছে। ওকে, হচ্ছে আমরা লিঙ্কিং ভার্বের আরো একটা উদাহরণ খেয়াল করবো। এখানে দেখেন, হি বিকাম এ পলিটিশিয়ান। এই দেখেন, খেয়াল করে আমরা এখানে, তাহলে যে হি, হি যে পলিটিশিয়ানও সে। এবার আপনারা বলেন বিকামসটা কি? এখন তো চোখ বন্ধ করে পারবেন, কারণ এখন তো বুঝে গেছেন, আর প্যাস নাই। দেখেন এখানে কিছু ভার্ব আছে, আপনারা এগুলো অবশ্যই সবাই জানেন, তবুও আমরা একটু আলোচনা করি। আচ্ছা, ভার্ব গুলো আলোচনা করার আগে আমরা একটা নোট এখানে খেয়াল করব। দেখেন, মাইকেল সুহানের বইয়ের মধ্যে হচ্ছে পেজ নাম্বার 307, এডিশন নাম্বার হচ্ছে, আমার বইটার এডিশন হচ্ছে 2018 মেবি, এরকম কাছাকাছি। হচ্ছে অক্সফোর্ড প্রেজের একটা মাইকেল সুহানের বই, বিশ্ববিখ্যাত একটা হচ্ছে গ্রামার বই। আমার খুব ভালো লাগে বইটা, আমার খুব প্রিয় একটা বই। হচ্ছে গিয়ে এখানে মাইকেল সুহানের এই যে কথাটুকু বলছে, উনি বলছে যে আফটার লিঙ্কিং ভার্বস এর পরে উই ইউজ অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, নট অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব ব্যবহার করব না। তারপর লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব না, বাজি অ্যাডভার্ব ব্যবহার করবো যে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে। কেমন? সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, ঠিক আছে, আমরা এখানে কিছু ভার্ব খেয়াল করি। যেমন অ্যাবিলিটির ভার্ব হচ্ছে অ্যানাবেল, অ্যাবিলিটির যে ভার্ব ফর্ম এটা হচ্ছে অ্যানাবেল। এরপরে হচ্ছে গিয়ে আপনার হ্যাবিট, হ্যাবিচুয়েট। তারপরে হচ্ছে আপনার নাম্বার হচ্ছে নাম্বারেট। এরপরে হচ্ছে গিয়ে আপনার এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভার্ব। যেমন ফ্রেন্ড এর ভার্ব হচ্ছে গিয়ে বেফ্রেন্ড। আপনারা এগুলো যে কোনো একটা বই থেকে দেখে নেবেন, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আপনাদের প্রবলেম হবে না। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন ইনশাল্লাহ ভালো কথা, কিন্তু আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে একটু চেপে রাখবেন। আর দ্বিতীয়ত যারা ফেসবুক থেকে দেখেন, তারা একটু ফেসবুকটাকে ফলো করে দিবেন, শেয়ার করবেন। আমার যদি মনে হয় যে ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে আসবে, তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও শেখার চেষ্টা করবেন, মানে সাহায্য করবেন শেখার জন্য। আপনারা হচ্ছে আমাদের পাশে থাকলে আমরা হচ্ছে গিয়ে উৎসাহ পাই আর কি, এটা হচ্ছে গিয়ে মূল কথা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যে কি, আইডেন্টিফিকেশন অফ ট্রান্সিটিভ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ ইনট্রান্সিটিভ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা যদি একটু সামারি করে ছোট করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আপনি কিভাবে চিনবেন। ট্রান্সিটিভ ভার্ব চেনার জন্য আপনাকে দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা সূত্র হচ্ছে গিয়ে কি, এই যে ট্রান্সিটিভ ভার্ব চেনার জন্য আপনাকে দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্ট থাকে, ভালো কথা,
আরেকটা হচ্ছে কি কি গ্রুপ ভার্ব গুলোকে ট্রান্সিটিভ ভার্ব বলে। শেষ, আর কোনো কিছু জানার দরকার নেই, এখান থেকে আপনি ট্রান্সিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব আপনি কিভাবে বুঝবেন। ইন্ট্রানজিটিভ ভার্ব বোঝার জন্য খুবই সহজ। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না, তারপরে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে হিয়ার দেওয়া থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব থাকবে। অর্থাৎ যে ভার্বের পরে অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকে সেই ভার্বটাকেই ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। দেখেন, এত চিল্লাচ্ছি যে এটার মূল কারণ হচ্ছে আপনি ভুল করে আসবেন। আপনি বুঝতে পারবেন না যখন ভার্বের পরে যখন অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন আসবে, তখন আপনি বুঝবেন না এটা যে ইন্ট্রানজিটিভ ভার্ব, আপনার মাথা ঘুরবে। তখন আপনি বহুত কিছু চিন্তা করবেন, আর এটা কোনো নাউন ফ্রেজ, এটা তো এই, এটা তো সেই। তখন আপনি আস্তে করে সুন্দর করে ভুল করে রেখে চলে আসবেন, এসে বাসায় এক নাম্বার গুনে ফেলবেন। পরে দেখবেন যে আপনার বন্ধু যখন বলবে আর এটা তো ভুল হইতে রে, তখন আপনি, ভাই রে, আমার এক নাম্বার সাথে আরো 0.5 নাম্বার কাটা গেছে, অথবা 25 নাম্বার 0.25 কাটা গেছে, বা যাই কাটা যায় আর কি। এই ধারাবাহিক ভাবে ক্লাস না দেখেন, আপনার হচ্ছে যদি ধারাবাহিকতা না থাকে, তাহলে আপনি কখনোই এই গ্রামার গুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। আপনি জীবনেও পারবেন না। আপনি হয়তো পড়বেন, ভিডিও দেখবেন, হচ্ছে আপনি জীবনেও পারবেন না। আপনাকে গাম দিয়ে তারপরে চেয়ারের মধ্যে বসতে হবে যেন উঠতে না হয়, আর এভাবে ডিপলি চিন্তা ভাবনা করতে হবে। আর এখানে আমার এই শীটের মধ্যে, অর্থাৎ আমি যেখান থেকে পিডিএফ গুলো, যেখান থেকে ক্লাসগুলো আপনাদেরকে নিচ্ছি, এখানে প্রত্যেকটাকে খুব সুন্দর করে গোছানো আছে। আপনি যদি এই সূত্রগুলো পড়ে, এখান থেকে এই সূত্রগুলো পড়ে আপনি যদি মাস্টার থেকে প্র্যাকটিস করেন, বা অন্য কোনো গ্রামার বই থেকে যদি প্র্যাকটিস করেন, প্রতিযোগিতামূলক গ্রামার বই থেকে, আমি 100% সিউরিটি দিচ্ছি আপনি জীবনে পরীক্ষা ভুল করে আসবেন না। কেমন? এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি পরে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।